যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়্যাক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরদের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করালে 3 তারিখেই করাতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনোদিনও মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের আস্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থা ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গেই আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূরের কথা, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখেই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, বাসার বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্ত হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে। এজন্য তানভীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠাই। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগী স্বরে বললেন। আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, তোকে আগেই বলেছিলাম, এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রোষ্ট স্বরে বললেন। তোরা তো সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের মধ্যে বন্ডিং খারাপ নাকি? আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। আদি, ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার তেলে ছিল, কে কি বলেছে সেই সবে গুরুত্বই দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমেদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতেই আলী আহমেদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব, এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসার কাউকে জানোনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল। আচ্ছা। এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েই ছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করেই ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবত তোদের কি বলতেছে, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? তানভীর মৃদু হেসে বলল। ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিয়েছে, আমাকে যেতে হবে। সে না হয়তো আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলার প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীর গতিতে বলল, আপনি কিছু করেননি, আমারই কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করল, শখের নারীর শখের থেকেও
রাগের মূল্য 3 গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গুছানোতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো। বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। মিম রুমে এসে ধপ করে বিছানার ওপরে বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আপু তোমাকে ডাকছেন আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ? সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে না পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি যত দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে এসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতে আলী আহমেদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথেই বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা স্বরে জিজ্ঞেস করলেন। তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাহিরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চিনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ের মামাতো ভাই? আমার কিন্তু আরও একটা পরিচয় আছে। বন্যা ভ্রুকুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখপাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে, তোকে এত কথা বলতে বলেছে? সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি আমাকে বাঁচান। বন্যার হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বাসা। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, মানে? ও সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। বন্যার হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, গাড়িতে বসো। তানভীরের কৃষ্ণ রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারল না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর অকস্মাৎ ব্রেক কষল। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখে ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলেছে। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপি আর ফুপাকে বলবো। যাইছে বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে। তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ। না হয় এখানেই নামিয়ে দিন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো।
গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল। নেমে এসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছে মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মনের সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিক দিয়ে অকাজ করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দী হয়ে যায়। ভাইয়া, আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বোনের শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল, আমার ছেলে মানুষের কতগুলো ভাইয়ের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবর নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম থেকে বোনের ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গেছে। আমি এমন একটা মানুষ যে ভাইয়ের পাগলামির চরম মাত্রা যেমন দেখেছে, তেমনি ভাইয়ের অবাধ ধৈর্যের অন্তও দেখেছে। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটা নিয়েছিলাম। হয়তো ভাইয়ের বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বউয়ের মর্যাদায় দিয়ে এসেছে। বোনরা তুমি বিশ্বাস করবে না, ভাইয়াকে কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বোনের জন্য সীমাহীন কেঁদেছে। বাসে ফিরে প্রথম বোনের চোখের দিকে তাকাতেই পারত না। বোনের সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারত না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছুতে ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাই বলেছেন এনারা আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম থেকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সবকিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছে, আমার বোনের জন্য করেছে, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিটা দেখতে চেয়েছে। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছা বলতে পারো, আমি কিছু বলবো না। বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি এমনি বলে কতদিন কথা কাটাবে? কি হয়েছে বলো। আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বীর ঝড় বইছে। হসপিটাল আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতা ছড়িয়ে গেছে। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখে আর পারছি না। সবার কাছে পড়ে থাকতে হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অবনিষ্ঠ, অরসহ্য করেছে, আর সম্ভব হচ্ছে না। বন্যা, আমি বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের ধারণায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। আত্মতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যে জীবনের
আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাথাল ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়া। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতই প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আপু একটা চাকরি করে। আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন। আপুর কষ্টের প্রতিদানরূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনার মতো কিছুই না। আপু অনেক চেষ্টা করার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের ভাষায় আবির ভাইয়ার যোগ্যতার থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝছেন। তানভীরের অন্তঃসহ বিস্ফোরিত দুচোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ানো ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে। মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উধাও ছাই হয়ে গেছে। তানভীর চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা ত্রস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মোখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 12 ঘন্টা জার্নি শেষে আবির আর মেয়ে কক্সবাজার পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসর্টে আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছোটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘণ্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধ ঘুমে থেকে পেটের ওপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের ওপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষে অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজারে এসেছে। বাসায় অনেকবার বলেও কখনোই সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা জলজল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয়ে হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা 2 হাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো।
আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয় স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যে পাশের হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কোণে কুহুকি হাসি দেখে আবির আনমনেই হেসে উঠল। আবির ঘুমের মধ্যে পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকা একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ দু চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাতেই মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির দু হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, এত লজ্জা পেলে আহিয়ে আসবে কেমনে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে একটু একটু করে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীত কণ্ঠে ফের অনুরোধ করলো, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছো সেই আগুন নিভাবে কে শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের ওপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, মেঘ মৃদু স্বরে বলল। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের ওপরে ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল, মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তাই একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে এসেছিলেন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘোরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগুড় ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না, কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। থুর বাগদি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসাই অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো। মেঘ অষ্ট উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলার স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টে শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ড সময়ও নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছা পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দেব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সাগ্রহে মেঘের আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আভাস। আবিরের আবেগপূর্ণ অপ্রতীয়মান আবেশে কেটে গেল আরও কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণতি এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষার লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে।
আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্ধ্যা হয়েছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে, দুশ্চিন্তায় খায়ও নি কিছু। মেঘের আবদার আর নিজের আবেগের বশবর্তী হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। মেঘেদের বাসায় পরিস্থিতি দেখে সেই আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে। ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয়নি। তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ক কোনো কথাই বন্যা জানে না। বন্যা তানভীরকে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতেও পারছে না, তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়্যাক্ট করে ফেলেছে। সেসব ভেবেই এখন খারাপ লাগছে। না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে, আর না পারছে দুপুরের ঘটনা ভুলতে। হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু কি? তোমার কি মন খারাপ? না, কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ। বন্যা চোখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি? হ্যাঁ বল। মেঘাপুকে একটা কল দাও, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘাপু কোথায়? কক্সবাজার। কি, আপু কক্সবাজার গেছে? হ্যাঁ। চলো আমরাও যাই। বন্যা রাগের স্বরে বলল, যা এখন থেকে। প্লিজ আপু চলো না, কক্সবাজার যাই, আমার খুব ইচ্ছে। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। হৃদ এক ছুটে নিচে চলে গেছে। বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন। আইরিন, ফুপ্পি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়ের সাপুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। মালার আম্মু মায়ের সাপুর বাসায়। মালাকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু মালা জোরপূর্বক মেঘেদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছে। মালিহা খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই ফুপি। কাউকে পছন্দ করিস? মালা উদাস দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সামান্য কথাটা কি এতগুলো দিনের জন্য একবারের জন্য জিজ্ঞেস করা যেত না? মালিহা খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন বলি আর কোনো লাভ নেই। মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি, ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত তাহলে ঘটনা এত দূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়ার যায় না। এই বাড়িতে থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল। সেসব কথা বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর বড় আব্বুর সাথে কথা বলে নেব। তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই, বাদ দাও এসব কথা। এমন সময় তানভীর বাসায় আসছে, চোখে মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্পাপ চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? কিছু হয়নি বড় আম্মু। চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিহা খান ধীর কণ্ঠে বললেন, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম। ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। বেলা বাজে 10:45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সে ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানেই তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো। চলুন না সমুদ্রে যাই। মেঘ মন খারাপ করে বলল। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতে ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো। আপনি একটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল,
বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব, বড় নারীর চোখে না হয় সাধু পুরুষই হব। আপনি যদি সমুদ্রে নাই নেবেন তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল, কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল,